যদি তুমি সিটেট বা আপার প্রাইমারির জন্য প্রিপারেশন নিতে চাও, তবে তোমার সব থেকে ভালো পথ হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সলভ করা। আর আমরা আমাদের চ্যানেলে প্রতিটি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারের সলিউশন নিয়ে হাজির হয়ে গেছি। শিক্ষক হওয়া যদি তোমার স্বপ্ন থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবে আর তোমার শিক্ষক হওয়ার প্রস্তুতিকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। পুটিং আউট পদ্ধতির মাধ্যমে একজন তাঁতি ও একজন ব্যবসায়ীর মধ্যে কোন ধরনের বাণিজ্যিক ব্যবস্থা গড়ে ওঠে? পুটিং আউট পদ্ধতির মাধ্যমে তাঁতি আর ব্যবসায়ীর মধ্যে বলছে। তো ব্যবসায়ীর কাছ থেকে সর্বনিম্ন দর দিয়ে সুতো কেনা হয় এবং কাপড় সর্বোচ্চ দরদাতার কাছে বিক্রি করা হয়। প্রথমত, ব্যবসায়ী সর্বনিম্ন দরে দেবেন না, তিনি তার লাভ রেখে দেবেন। দ্বিতীয়ত, ব্যবসায়ীর কাছ থেকে যদি তুমি কাপড় কেনো সর্বনিম্ন দামে, তো ব্যবসায়ী কি অন্য করদাতার কাছে তা বিক্রি করতে দেবেন? অর্থাৎ এই অপশন আমাদের ভুল হয়ে যাচ্ছে। দ্বিতীয় বলছে, ব্যবসায়ী তাঁতের কাছে সুতো বিক্রি করে এবং তাঁতি নিজের ব্যবহারের জন্য কাপড় তৈরি করে। তো তাঁতির লাভ কি থাকলো? সে যদি নিজের ব্যবহারের জন্যই শুধু কাপড় তৈরি করে, তাহলে তার কোনো লাভ থাকছে না। তাহলে বাজারের যে চক্র সাইকেল, সেটা তো তাহলে বাজারের সাইকেল পূরণ হচ্ছে না। তাহলে অপশন 2ও ভুল হয়ে যাচ্ছে। বলছে ব্যবসায়ী তাঁতিকে সুতো সরবরাহ করে এবং উৎপাদিত কাপড় তাঁতের কাছ থেকে কম দামে কিনে নেয়। একদম সত্য। কারণ তাঁতের কাছ থেকে সবসময় বাজারে গিয়ে যে সুতো কেনা বা মালপত্র কেনা বা কাঁচামাল কেনা, সে টাকা থাকে না। সেক্ষেত্রে তাঁতি কি করে? ব্যবসায়ীর কাছ থেকে সুতো নেয় এবং তখন তাঁতি বাধ্য হয়ে তার উৎপাদিত কাপড় কি করে? ব্যবসায়ীর কাছে কম দামে বিক্রি করে। তাঁতি খোলা বাজার থেকে সুতো কেনে এবং কাপড় ব্যবসায়ীর কাছে কম দামে বিক্রি করে। খোলা বাজার থেকে সুতো কেনে না, তাঁতি কিনবে না, ব্যবসায়ী কিনবে এবং কাপড় ব্যবসায়ীর কাছে কম দামে বিক্রি করে। একে তো কিনছে নিজেই, দ্বিতীয়ত সে আবার লস রেখে বিক্রি কখনোই করবে না। তাহলে অপশন 3 রাইট অ্যান্সার। বলছি এ থেকে ই বিবৃতিগুলি একটি বাজার শৃঙ্খল বা মার্কেট চেন এলোমেলো ধাপে নির্দেশ করে, যার মাধ্যমে কেচাপ একজন ভোক্তার কাছে পৌঁছায়। অর্থাৎ একটি মার্কেট চেনকে এলোমেলো ভাবে সাজানো হয়েছে, একটা কেচাপ একজন ভোক্তার কাছে পৌঁছে দিতে হবে, সেই মার্কেট চেনকে সাজাতে বলছে। বলছে সোনা পাড়ার একটি দোকান থেকে কেচাপ অর্ডার করছে। কৃষক স্থানীয় ব্যবসায়ীর কাছ থেকে টমেটোর বীজ কেনে। পাইকারি ব্যবসায়ী সবজি মান্ডিতে টমেটোর জন্য দরপত্র দেয়। আচ্ছা, একটি ছোট শহর ভিত্তিক খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিট টমেটো কেনে। বিপণন সংস্থা দোকানগুলিতে কেচাপ সরবরাহ করে। এবার বলছে বাজার শৃঙ্খলের সঠিক নির্দেশ করে এই বিকল্পটি নির্বাচন করতে হবে, সঠিকভাবে সাজাতে হবে। তো এক্ষেত্রে প্রথমে চলো কৃষককে ধরে নিই আমরা। কৃষক স্থানীয় ব্যবসায়ীর কাছ থেকে টমেটোর বীজ কিনছে, ঠিক আছে, বীজ কিনলো। এরপর কি করছে? কৃষক ফসল ফলালো এবং সেই টমেটো কি করছে? পাইকারি ব্যবসায়ী সবজি মন্ডিতে টমেটো বিক্রি করে দিচ্ছে। এরপর সেই সবজি মন্ডি থেকে কে কিনছে? না, ছোট শহর ভিত্তিক খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিট টমেটো কিনছে। তারা প্রসেসিং করছে। প্রসেসিং এর পরে কোথায় যাচ্ছে? বিপণন সংস্থা বা মার্কেট কোম্পানি। তারা কি করছে? না, দোকানে কেচাপ সরবরাহ করে দিচ্ছে। তাহলে এটা হয়ে যাবে 4। এবং অবশেষে কি করছে? সোনা পাড়ার দোকানে যাচ্ছে, গিয়ে কেচাপ অর্ডার করছে। অর্থাৎ বি সি ডি ই এ, বি সি ডি ই এ, বি সি ডি ই এ, অপশন এ রাইট অ্যান্সার। পরের প্রশ্ন বলছে আপিল ব্যবস্থা অনুযায়ী জেলা বিচারকের আদালতের রায়ে অসন্তুষ্ট কোনো ব্যক্তি নিম্নলিখিত কোন আদালতে আপিল করতে পারে? তো তুমি ডিস্ট্রিক্ট জাজের রায়ে অসন্তুষ্ট হয়েছে, তখন তুমি কোথায় যেতে পারবে? হাইকোর্টে আপিল করতে পারবে। হাইকোর্টের রায় যদি অসন্তুষ্ট হও, তখন কোথায়? সুপ্রিম কোর্টে আপিল করতে পারবে। অর্থাৎ ডিস্ট্রিক্ট জাজের রায় অসন্তুষ্ট হয়েছে, তখন হাইকোর্টে আপিল করা যাবে। হাইকোর্ট, বর্তমানে হাইকোর্ট হচ্ছে 25টি এবং সর্বাধুনিক যেটি সেটি হচ্ছে অন্ধ্রপ্রদেশের অমরাবতী হাইকোর্ট বা নবীনতম হাইকোর্ট আমরা বলতে পারি। ভারতীয় সংসদ সম্পর্কে এ এবং বি বিবৃতিগুলো পড়ো। আমি পড়িয়েছিলাম, আগের ক্লাসে আমি পড়িয়েছি যে ভারতীয় সংসদে 2টি সদন বা কক্ষ, একটি হলো লোকসভা, একটি হচ্ছে রাজ্যসভা। লোকসভা এবং রাজ্যসভা দুটি সভা সম্পর্কে বলছে এবং সঠিক বিবৃতি বিবেচনা করতে বলছে।
সঠিক বিকল্পটি নির্বাচন করো। আচ্ছা, বিবৃতি এতে কি বলছে না, লোকসভায় যে কোনো সংখ্যক লোকসভায় যে কোনো সংখ্যক সংসদ সদস্য থাকা একটি রাজনৈতিক দল সরকার গঠন করতে পারে না, পারে না। তোমাকে বহুমত সিদ্ধ করতেই হবে, অর্থাৎ টোটাল যে সিট সেই সিট বাই 2+1 হতে হবে। লোকসভার টোটাল সিট মোট আসন বাই 2+1 হতে হবে, তারপর তুমি পারবে। তোমার কাছে 10টা, 5টা, 15টা, 20টা যে কোনো সংসদ সদস্য আছে, তুমি বললে যে আমি লোকসভায় একটি রাজনৈতিক দল গঠন করব, তা হতে পারে না। টোটাল সিট বাই 2+1 হতে হবে, তাহলেই তুমি লোকসভার সংসদ মানে তাহলে তুমি লোকসভার একটি রাজনৈতিক দল গঠন করতে পারবে। অপশন বি বলছে লোকসভা, রাজ্যসভা এবং রাষ্ট্রপতি সংসদের অংশ। একদম ঠিক। সংসদের 3টি অঙ্গ বা অংশ, একটি হলো রাষ্ট্রপতি, দ্বিতীয়ত লোকসভা এবং তৃতীয়ত হচ্ছে রাজ্যসভা। এটি হলো সংসদের অংশ বা অঙ্গ এবং 2টি সদন বা কক্ষ, একটি হলো লোকসভা, অপরটি হচ্ছে রাজ্যসভা। তাহলে আমার বি রাইট, কিন্তু এ রং, তাহলে শুধুমাত্র বি সত্য, অপশন 2 রাইট অ্যান্সার। বলছে দ্য ইন্ডিয়ান স্টেট হ্যাজ মেনি চেক অ্যান্ড ব্যালেন্স টু প্রিভেন্ট দ্য মিসইউজ অফ পাওয়ার, অর্থাৎ পাওয়ারের যাতে মিসইউজ না হয় সেই জন্য ইন্ডিয়ান স্টেটে মেনি চেক অ্যান্ড ব্যালেন্স রাখা হয়েছে। উপরের বিবৃতিতে ইন্ডিয়ান স্টেট বলতে কি বোঝানো হয়েছে? তো দেখো, স্টেট মানে শুধুমাত্র সীমা বা বাউন্ডারি নয়। আমরা স্টেট মানে কি বুঝি? পশ্চিমবঙ্গ স্টেট, বিহার স্টেট, উত্তরপ্রদেশ স্টেট, মহারাষ্ট্র স্টেট এমন বুঝি না। স্টেট হচ্ছে একটি বৃহৎ কনসেপ্ট। তো সেখানে কি আছে? সেখানে হচ্ছে স্বাধীনতা থাকবে, স্বতন্ত্রতা থাকবে, এমন কিছু কিছু বিষয় থাকবে। বলছি ইন্ডিয়ান স্টেটের চেক অ্যান্ড ব্যালেন্স পাওয়ার যাতে থাকে এবং ক্ষমতার মিসইউজ যাতে না হয়। তাহলে সেই কারণে এটা কিসের সাথে সম্পর্কিত হয়ে যাবে? ভারতের রাজনৈতিক ব্যবস্থার সাথে সম্পর্কিত হয়ে যাবে। কারণ ভারতের রাজনৈতিক ব্যবস্থায় ক্ষমতার অপব্যবহার যাতে না হয় সেজন্য আমরা দেখছি বিভিন্ন বিভাগে ক্ষমতার বিভাজন করা হয়েছে, যেমন আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। তাহলে 95 নম্বর প্রশ্নের অপশন 4 সঠিক উত্তর হয়ে যাবে। ইতিহাস শিক্ষা, টিচিং অফ হিস্টোরি, মূল গুরুত্ব নিম্নলিখিত কোন বিষয়গুলির উপর হওয়া উচিত? বলছে বহুমাত্রিক উপস্থাপনা এর ধারণা, বহুমাত্রিক উপস্থাপনার ধারণা এবং ঐতিহাসিক বৈচিত্র্য সম্পর্কে বোধ গড়ে তোলা। দেখো, ঐতিহাসিক বৈচিত্র্য সম্পর্কে বোধ গড়ে তোলা, এটা আমি বুঝলাম সঠিক। কিন্তু বহুমাত্রিক উপস্থাপনা, তুমি অপ্রয়োজনে একটি ছোট্ট শিশুকে অত্যাধিক উপস্থাপনা দিয়ে দেবে, তা তো হতে পারে না। প্রয়োজন অনুযায়ী উপস্থাপনা দিতে হবে, বহুমাত্রিক নয়। কতটা শিশুর প্রয়োজন? কারণ আমাদের যে সিডিপি বলছে যে বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা সেটি হবে শিশু কেন্দ্রিক শিক্ষা। শিক্ষক, যাবতীয় টিচিং লার্নিং মেথড এবং কারিকুলাম সমস্ত কিছু শিক্ষার্থীকে কেন্দ্র করে গড়ে উঠবে। সেক্ষেত্রে তুমি বহুমাত্রিক উপস্থাপনা একটা শিশুকে দিয়ে দেবে, সেটা কিন্তু সঠিক হবে না। প্রয়োজনীয় উপস্থাপনা দিতে হবে, যতটা শিশুর জন্য প্রয়োজন মনে হবে ঠিক ততটাই দিতে হবে। তাহলে অপশন এ বা বিবৃতি এ ভুল হয়ে গেল। শিক্ষার্থীদের অতীতে বসবাস করার কল্পনা করতে এবং সেই সময়ের অভিজ্ঞতার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে উৎসাহিত করা, একদম সঠিক। অর্থাৎ শুধুমাত্র বি। কেন বলছি শোনো, কারণ যখন আমরা ভারতের স্বাধীনতা পড়াচ্ছি তখন আমরা শিশুকে সেই সময়ে নিয়ে যাচ্ছি, সেই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, সেই গান্ধীজির সময়, সেই সুভাষচন্দ্র বসুর দেশ থেকে পলায়ন। শিশুকে আমরা সেই দৌড়ে সেই সময়ে নিয়ে যাচ্ছি যাতে শিশু কি করতে পারে, আরো বেশি বুঝতে পারে, নিজেকে সেখানে রেখে ভাবতে পারে। ফলে অপশন বি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নিচের প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে 2টি ভুল, সেই বিবৃতিগুলো চিহ্নিত করো। বলছে সামাজিক বিজ্ঞান বা সোশ্যাল সায়েন্স বৈজ্ঞানিক অনুসন্ধানের প্রাকৃতিক ও ভৌত ভিত্তি ব্যবহার করা যেতে পারে, একদম সঠিক। সেই জন্য কিন্তু আমরা সোশ্যাল স্টাডিজ
কে সোশ্যাল সায়েন্সও বলে থাকি। বলছে সামাজিক বিজ্ঞান শিক্ষার দায়িত্ব, বলেছে না কেবল, এই কেবল যখন আসবে তখন খুব সাবধানে থাকবে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে কেবল শব্দ নেতিবাচক হয়ে থাকে। বলছে সামাজিক বিজ্ঞান শিক্ষার দায়িত্ব কেবল মূল্যবোধ শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ। শিক্ষা যখন তুমি শিশুকে দিচ্ছ তখন সেক্ষেত্রে সীমাবদ্ধতা থাকবে না। দ্বিতীয়ত শুধুমাত্র মূল্যবোধের জন্য শিক্ষা দেওয়া হবে না, শিশুর অন্যান্য যে সামাজিক বিকাশ, কগনিটিভ বিকাশ, মোরাল ডেভেলপমেন্টের সাথে সাথে এগুলোর উপরেও কিন্তু জোর দিতে হবে। তাহলে অপশন বি ভুল হয়ে গেল। সামাজিক বিজ্ঞানের বিভিন্ন শাখা শেখানোর জন্য একই পদ্ধতির ব্যবহার করা যেতে পারে না, একই পদ্ধতি নয়, আগেই বলেছি প্রয়োজনীয় অনুযায়ী পদ্ধতির ব্যবহার করতে হবে এবং একের অধিক পদ্ধতির ব্যবহার করতে হবে। কারণ মূলত শিশুকে ইনক্লুসিভ যে এডুকেশনের মধ্যে আমরা পড়াচ্ছি এবং সেক্ষেত্রে আমরা দেখছি ডিফারেন্ট এবিলিটির শিশু আছে, সেক্ষেত্রে তাদের চাহিদা, তাদের ডিমান্ড, তাদের কালচারাল বিষয় আলাদা আলাদা, তারা আলাদা আলাদা পৃষ্ঠভূমি থেকে আসতে পারে, তাদের আলাদা চাহিদা হতে পারে, তাদের আইকিউ আলাদা আলাদা হতে পারে। সেক্ষেত্রে যখন আমরা সমস্ত শিশুকে একই পদ্ধতিকে শিক্ষা দিচ্ছি সেটি কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হবে না, সেজন্য আমার অপশন সি রং হয়ে যাচ্ছে। সামাজিক বিজ্ঞান শিক্ষা তথ্যের চেয়ে জটিল বিষয়গুলির সঙ্গে সম্পৃক্ততাকে বেশি গুরুত্ব দেয়, এটা একদম সত্য। কারণ সামাজিক বিজ্ঞানের ক্ষেত্রে আমরা দেখছি তথ্য নেই না, তথ্য আছে কিন্তু তথ্যের ব্যবহার কম। তাহলে নিচের বিবৃতিগুলির মধ্যে দুটি ভুল, আমার ভুল জানতে চেয়েছে, ঠিক আছে, দুটি ভুল, সেই বিবৃতিগুলো চিহ্নিত করো। ভুল কোথায় ছিল? অপশন বি এবং অপশন সি ছিল ভুল, আমার অপশন বি আছে। তাহলে অপশন 2 বি এবং সি এটা হয়ে যাবে সঠিক উত্তর, কারণ আমার এখানে ভুল জানতে চেয়েছে। সামাজিক ও রাজনৈতিক জীবন পাঠ্যপুস্তক তৈরির সময় নিম্নলিখিত কোন পদ্ধতিগুলোকে বিবেচনা করা হয়েছে? বাস্তব উদাহরণ ও অভিজ্ঞতার মাধ্যমে শেখা, একদম ঠিক। শিশুকে কন্টেক্সচুয়াল এডুকেশন দিতে হবে, অর্থাৎ কন্টেক্সের ভিত্তিতে শিশু শিখবে, বাস্তব উদাহরণের সাহায্যে শিখবে, নিজের জীবনের অভিজ্ঞতার মধ্য দিয়ে শিশু শিখবে, তবেই শিশু শিক্ষা সম্পন্ন হবে। তথ্য ও উপাত্ত মুখস্থ করার মাধ্যমে শিক্ষা না, রোড লার্নিং শিশুকে করানোই যাবে না, সেজন্য কিন্তু ওপেন বুক এক্সাম শুরু হতে চলেছে। তাহলে অপশন এ সত্য, অপশন বি মিথ্যা, শুধুমাত্র এ রাইট অ্যান্সার। একজন সমাজবিজ্ঞান অর্থাৎ সোশ্যাল সায়েন্সের শিক্ষকের লক্ষ্য কি হওয়া উচিত? একজন সমাজবিজ্ঞান শিক্ষকের লক্ষ্য কি হওয়া উচিত? মুখস্থ বিদ্যা? না। দৃষ্টিভঙ্গি গঠন? হ্যাঁ হওয়া উচিত। সিলেবাস সম্পন্ন করা? কখনোই নয়। পরীক্ষায় উত্তীর্ণ করানো? কখনোই নয়। যখন শিশু কোনো বিষয়ে নলেজ বিল্ড করবে তখন সেই শিক্ষার্থী নিজেই পাশ করে যাবে। অর্থাৎ একজন সামাজিক বিজ্ঞান শিক্ষক হিসেবে আমাদের লক্ষ্য হওয়া উচিত শিক্ষার্থীর দৃষ্টিভঙ্গি গঠন, অপশন 2 রাইট অ্যান্সার। সামাজিক বিজ্ঞান বা সোশ্যাল সায়েন্স সম্পর্কে নিচের কোন তথ্যটি সত্য? তথ্য মুখস্থ করলে ধারণাগত বিকাশ। কিভাবে তথ্য মুখস্থ করলে তোমার ধারণাগত বিকাশ হচ্ছে? তুমি ভারতের স্বাধীনতা সম্পর্কে পড়ছই না, তুমি জানছই না একটা দেশপ্রেমিক কিভাবে শত বাধা বিপত্তি ফেলে রেখে সে কিভাবে দেশের জন্য লড়াই করেছে, দেশের জন্য প্রাণ দিয়েছে, তা তুমি পড়ছই না। তুমি বেশ পড়েই যাচ্ছ 1947 দেশ স্বাধীন হয়েছে, তো কিভাবে তোমার ধারণাগত বিকাশ হলো? তোমার কনসেপ্টই ক্লিয়ার নয়, তো কনসেপ্টের বিকাশ কিভাবে হচ্ছে? অর্থাৎ অপশন এ রং। একটি তথ্য এর অবস্থান সর্বদাই স্থির থাকে। হ্যাঁ, এটা তথ্য সর্বদাই স্থির থাকে। ভারত কত সালে স্বাধীন হয়েছিল? বঙ্গভঙ্গ কত সালে হয়েছিল? তো তথ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে অপশন বি রাইট অ্যান্সার। বলছে বন্যপ্রাণী, এগুলো কিন্তু সব সাবজেক্টের পেডাগোগির প্রশ্ন, ঠিক আছে, খুব ভালো করে পড়বে, কারণ সাবজেক্টের পেডাগোগি এমন একটা জিনিস যে সাবজেক্ট থেকেই আসবে এবং তোমার কনসেপ্ট সম্পূর্ণ ক্লিয়ার থাকতে হবে, তারপর তুমি উত্তর দিতে পারবে। সুতরাং খুব ভালোভাবে এই প্রশ্নগুলো বারবার রিভিশন করবে। বন্যপ্রাণী সংরক্ষণ সম্পর্কে শিক্ষার্থীদের সংবেদনশীল করে তোলার সর্বোত্তম উপায় হলো সংশ্লিষ্ট নীতি এবং আইন সম্পর্কে পড়া। যদি শিক্ষার্থী পড়ে তা জানতে পারবে। আচ্ছা, বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে একটি নাটক প্রস্তুত করা, এটাও খুব ভালো পদ্ধতি। বিদ্যালয়ে বন্যপ্রাণী সপ্তাহ পালন করা, এটাও খুব ভালো। প্রাণীজাত পণ্য না কেনার শপথ নেওয়া, এটা সত্য। কারণ ইকোনমিক্স বলে যে জিনিসের বাজারে ডিমান্ড থাকবে সে জিনিসের যোগানও থাকবে। চাহিদা থাকলে তোমার যোগান আসবে। সেক্ষেত্রে শিক্ষার্থী যখন সংবেদনশীল হবে পশুদের প্রতি, তখন তারা সেই সমস্ত পশুজাত দ্রব্য কিনবে না, ফলে বাজারে তার ডিমান্ড নষ্ট হয়ে যাবে।
অর্থাৎ আমাদের 4 প্রাণীজাত পণ্য না কেনার শপথ নেওয়া, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে। ওপেন বুক মূল্যায়ন, দেখো এর আগে আমি পড়াচ্ছিলাম, বলছিলাম না ওপেন বুক মূল্যায়ন। ওপেন বুক মূল্যায়ন বা ওপেন বুক ইভালুয়েশনের প্রধান উদ্দেশ্য কি? শিক্ষার্থীদের সমস্ত তথ্য ও খুঁটিনাটি মুখস্থ করার চাপ অনুভব করতে না হয়, একদম সত্য কথা। শিক্ষকদের নতুন করে প্রশ্ন তৈরির অতিরিক্ত চাপ না নিতে হয়, না এটা ভুল। কারণ আমার শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীকে চাপমুক্ত করা, শিক্ষকের চাপমুক্ত করা নয়। শিক্ষার্থীদের অতিরিক্ত বই পড়তে না হয়, এটাও নয়। শিক্ষার্থীরা যেন ঠিক পাঠ্য বই অনুযায়ী উত্তর লিখতে পারে, এটা থেকে এটা বেটার। শিক্ষার্থীর সমস্ত তথ্য খুঁটিনাটি মুখস্থ করার চাপ যাতে অনুভব না করতে হয়, সেজন্য ওপেন বুক ইভালুয়েশন চালু হবে। দ্য মেকিং অফ রিজিওনাল কালচার বিষয়টি পড়ানোর সময় নিচের কোনগুলি সর্বোত্তম সমাপনী কার্যক্রম হবে? বলছে ছোট দলভিত্তিক প্রকল্প দাও। ভালো, যখন শিশু দলভিত্তিক ভাবে পড়বে তখন তার ভিতরে কি হবে, যে সহযোগিতামূলক মনোভাব তা গড়ে উঠবে। শিক্ষার্থী যে শেখার প্রতি আগ্রহ তা বৃদ্ধি পাবে। একজন বিশেষজ্ঞের নৃত্য পরিবেশনা, কুইজ প্রতিযোগিতা, কোলাজ তৈরি। বিশেষজ্ঞ যখন নৃত্য পরিবেশনা করছে তখন শিক্ষার্থী প্যাসিভ হয়ে যাচ্ছে, শিক্ষার্থী শুধু দেখছে। ওকে, তো এটা ভুল হয়ে যাচ্ছে। কুইজ প্রতিযোগিতা, শিক্ষার্থী সক্রিয় অংশগ্রহণ আছে, ঠিক আছে। কোলাজ তৈরি, শিক্ষার্থী সক্রিয় অংশগ্রহণ আছে। তাহলে ACD রাইট অ্যান্সার, ACD রাইট অ্যান্সার, অপশন 3 রাইট অ্যান্সার। কল্পনা করো তুমি একটি রাজ্যের উত্তরাধিকারী হয়েছো। তুমি কিভাবে তোমার রাজ্যকে স্থিতিশীল ও সমৃদ্ধ করবে? উপরের প্রশ্নের পরিপ্রেক্ষিতে শিক্ষক হিসেবে মূল্যায়নের সময় তুমি কোন দক্ষতার উপর গুরুত্ব দেবে? অভিজ্ঞতার তুলনা করবে। তো তুমি হয়েছো, আগে তো ছিলে না, তুমি একটি রাজ্যের উত্তরাধিকারী হয়েছে, এক্ষেত্রে তোমার অভিজ্ঞতা তো নেই, জিরো। বিশ্লেষণ করার ক্ষমতা, আচ্ছা। পরিস্থিতি থেকে অনুমান ও সম্প্রসারণ করার ক্ষমতা, একদম ঠিক। কনটেক্সট, সেই কনটেক্সটে শিশু কি করছে, সেখান থেকে শিশু কি অনুমান করছে, যে সে যদি রাজা হয়, সে উত্তরাধিকারী হয়, সেই পরিপ্রেক্ষিতে সে কি করবে। এবং সম্প্রসারণ করার ক্ষমতা, যুক্তি প্রদর্শনের ক্ষমতা। যুক্তি প্রদর্শন তো ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে কনটেক্সট এসে গেছে, এবং কনটেক্সট হচ্ছে সব থেকে বড় পজিটিভ ওয়ার্ড। তো অপশন 3 হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। আদিবাসী বিষয়টি সম্মানজনকভাবে পরিচয় করানোর সর্বোত্তম উপায় হবে। বলছে তাদের সমৃদ্ধ ও শক্তিশালী বনভূমি মানুষ, তাদের সমৃদ্ধ ও শক্তিশালী বনবাসী মানুষ হিসেবে উপস্থাপন করা, সত্য। তাদের রঙিন পোশাক প্রদর্শন করা, না। তাদের আদিবাসী গান ও নৃত্য প্রদর্শন করা, এটা তো অপশন ভালো, কিন্তু এটা সম্মানজনকভাবে পরিচয় দেওয়া হচ্ছে না। কারণ এটা হচ্ছে একটা স্টিরিওটাইপ মনোভাব, যে আদিবাসী মানে সবসময় সেই পশু পাখি পালক মাথায় থাকবে, সবসময় কিছু বিশেষ পোশাক পরে বিশেষ ধরনের নৃত্য করবে, গান করবে। এটা হচ্ছে একটা স্টিরিওটাইপ মনোভাব। তো অপশন 3 হয়ে যাচ্ছে না, তাদের আদিম ও গ্রামীণ অতীত নিয়ে আলোচনা করা। এটা তো ভালো, কিন্তু এর থেকে কি আদিবাসীদের অতীত খুব একটা ভালো নয়, কারণ তারা বারবারই উৎপীড়িত হচ্ছে, তারা ইংরেজদের দ্বারা, তারা ভারতবাসীর যে সমস্ত জমিদার ছিল তাদের দ্বারা। ফলে তাদের অতীত তো আছে, কিন্তু সেই অতীত যে খুব গৌরবপূর্ণ তা কিন্তু নয়। তাহলে আমাদের সম্মানজনকভাবে পরিচয় করানোর সর্বোত্তম উপায় হবে তাদেরকে সমৃদ্ধ এবং শক্তিশালী বনভূমি মানুষ হিসেবে উপস্থাপন করা। সামাজিক ও রাজনৈতিক জীবন শিক্ষার মূল গুরুত্ব হওয়া উচিত। রাজনৈতিক প্রতিষ্ঠানগুলির অধ্যয়ন, ভালো। রাজনৈতিক প্রতিষ্ঠানগুলির অধ্যয়ন করলেই তো তুমি রাজনৈতিক সম্পর্কে, জীবন সম্পর্কে জানতে পারবে। মৌলিক নীতিগুলির অধ্যয়ন, অর্থাৎ A এবং B উভয়ই সত্য। অপশন 3 রাইট অ্যান্সার, A B উভয়ই সত্য। শিক্ষার্থীদের নিয়ে, পরের প্রশ্ন দেখো, শিক্ষার্থীদের নিয়ে একটি ছোট দলগত কার্যক্রম পরিকল্পনা করার সময় নিম্নলিখিত কোন বিষয়গুলির গুরুত্ব দেওয়া উচিত? একটি চ্যালেঞ্জিং কাজ তৈরি করা, আচ্ছা। শিক্ষার্থীদের একসঙ্গে কাজ করতে শেখানো, দলগুলি চিন্তা ভাবনা করে নির্বাচন করা, কাজের সমাপ্তি নির্বাচন করা। প্রথম অপশন দিচ্ছে একটি চ্যালেঞ্জিং কাজ তৈরি করা, অবশ্যই। কারণ শিক্ষার্থী কি করে, চ্যালেঞ্জ ভালোবাসে। কিছু শিক্ষার্থী হয় যারা আন্ডার ইন্টেলিজেন্ট, কিন্তু কিছু শিক্ষার্থী হয় যাদের IQ লেভেল বেশি, তো তারা সবসময় এমন কাজকে পছন্দ করে যা চ্যালেঞ্জপূর্ণ হবে। ফলে এমন কাজ দিতে হবে যা শিক্ষার্থীর কাছে একটা চ্যালেঞ্জ। অর্থাৎ
এটা শিশু যেটা জানে সেই সাথে সাথে তার থেকে একটু একদম বেশি দিতে হবে। শিক্ষার্থীদের একসঙ্গে কাজ করতে শেখানো, হ্যাঁ, কোলাবোরেটিভ এডুকেশন এর মাধ্যমে বিকশিত হবে। দলগুলির চিন্তা ভাবনা করে নির্বাচন করে, একদম সত্য। এমন ভাবে দল নির্বাচন করতে হবে যাতে সেখানে সমস্ত ধরনের শিক্ষার্থী থাকে। আমরা ধরো যাদের আইকিউ লেভেল একটু কম, শুধু তাদেরকে একটা দলে রাখলাম, যাদের আইকিউ লেভেল খুব বেশি তাদেরকে একটা দলে রাখলাম, এটা হতে পারে না। সবাইকে একসাথে মিলেমিশে দিতে হবে। কাজের সমাপ্তি নিশ্চিত করা, না, এটা হতে পারে না। কাজের সমাপ্তি নিশ্চিত করা, একটা ছোট দল তৈরি, শিক্ষার্থীদের একটা ছোট দল তৈরির মাধ্যমে তুমি শিক্ষার্থীর কিভাবে বিকাশ করছো, কাজের সমাপ্তি নিশ্চিত করে, এটা শিক্ষকের লক্ষ্য হওয়া উচিত। কিন্তু একটা ছোট দলগত কার্যক্রম পরিকল্পনা করার সময় এই বিষয়গুলো অতটা গুরুত্ব দেওয়া উচিত নয় শিক্ষকের। তাহলে এ বি সি রাইট আনসার, এ বি সি অপশন এ রাইট আনসার। সামাজিক বিজ্ঞান বা সোশ্যাল সায়েন্স অধ্যয়ন সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সত্য? বিভিন্ন বিষয়কে পদ্ধতিগতভাবে বিশ্লেষণ করতে সাহায্য করে, একদম ঠিক। শিক্ষার্থী বড় হয়ে নিজেরাই সবকিছু বুঝে নেবে, না, এক্ষেত্রে শিক্ষক নিজেকে দায়িত্বমুক্ত করে রাখছে। বোঝার চেয়ে বিষয়ভিত্তিক তথ্যের উপর বেশি গুরুত্ব দেওয়া উচিত, এটাও নয়। কনসেপ্ট ক্লিয়ার হওয়া খুব জরুরি, আর তার জন্য বিষয় সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিংও দরকার। তো তথ্য প্রদানের পাশাপাশি সংবেদনশীলতা ও কৌতূহল গড়ে তোলা গুরুত্বপূর্ণ, একদম সত্য। তাহলে কোন বিবৃতিগুলি সত্য? বিবৃতি এ এবং বিবৃতি ডি, অপশন 2 রাইট আনসার। নিম্নলিখিতদের লেখাকে প্রাথমিক উৎস হিসেবে গণ্য করা যায় না। মুজাফফর আলম, আবুল ফজল, রাজ সুন্দরী দেবী, জিয়াউদ্দিন বার্নি। তো এনারা যে তিনজন, এনারা এনাদের সময়কালের ইতিহাস লিখছেন, অর্থাৎ এনাদের যে ইতিহাস তাকে আমরা প্রাইমারি সোর্স হিসেবে ধরতে পারি। কিন্তু মুজাফফর আলম একজন ইতিহাসকার যিনি মধ্যযুগের ইতিহাস লিখছেন, তাহলে তিনি তার সময়কাল সম্পর্কে লিখছেন না, তিনি মধ্যযুগের ইতিহাসকে লিখছেন। সুতরাং এটা প্রাইমারি সোর্স হিসেবে আমরা ধরতে পারি না। তাহলে মুজাফফর আলম রাইট অ্যান্সার হয়ে যাবে। প্রাচীন ভারতের ইতিহাস পরিচয় করানোর জন্য নিচের কোন উৎসটি ব্যবহার করা ভুল হবে, অর্থাৎ উচিত নয় বা ভুল হবে কোনটা? গুহা চিত্র আমরা পড়েছি, ক্ষুদ্র চিত্র, শিলালিপি পড়েছি, পাণ্ডুলিপিও পড়েছি। তাহলে এই তিনটি, গুহা চিত্র, শিলালিপি এবং পাণ্ডুলিপি, এগুলোর হচ্ছে ব্যবহার ঠিক হবে। কিন্তু ক্ষুদ্র চিত্র 16 শতাব্দীতে বিকাশ লাভ করছে এবং 19 শতাব্দী পর্যন্ত চলছে, অর্থাৎ এটি অনেক পরে আসছে। সুতরাং আমরা প্রাচীন ভারতের ইতিহাস যখন পড়ছি তখন ক্ষুদ্র চিত্র বা মিনিয়েচার যে পেন্টিং তার ব্যবহার করা ঠিক হবে না। তাহলে এখানে বলছে কোন উৎসটির ব্যবহার করা ভুল হবে? উৎস 2 অর্থাৎ ক্ষুদ্র চিত্র বা মিনিয়েচার পেন্টিং এর ব্যবহার করা ভুল হবে। তাহলে অপশন 2 রাইট অ্যান্সার। বলছে বিজ্ঞাপন বিষয়টি আলোচনা করার সময় একজন সামাজিক বিজ্ঞান শিক্ষক নিচের কোন বিষয়গুলি সমালোচনামূলকভাবে আলোচনা করতে পারেন? ব্যক্তিগত আবেগকে প্রভাবিত করার কৌশল, একদম সমতার বিষয়। যখন তুমি ক্রিটিক্যাল থিঙ্কিং করছো না, তখন সমস্ত বিষয়ে আলোচনা করতে হবে, তখন থিঙ্কিং অ্যাবাউট থিঙ্কিং করতে হবে। সুতরাং এক্ষেত্রে শিক্ষক ব্যক্তিগত যে চিন্তা ভাবনা, ব্যক্তিগত যে আবেগ, সেক্ষেত্রে গুরুত্ব দেবে, কারণ প্রত্যেকের ব্যক্তিগত আবেগ আলাদা আলাদা। তো শিক্ষক সেক্ষেত্রে গুরুত্ব দেবে। সেই সাথে সাথে শিক্ষক লক্ষ্য রাখবে যে সমতার যে বিষয় আছে সেটিও যেন গুরুত্ব পায়, অর্থাৎ শুধুমাত্র এ নয়, শুধুমাত্র বিও নয়, এ বি কোনোটাই নয়, এমন নয়, এ বি উভয়ই রাইট অ্যান্সার। অপশন 4 হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। Discuss few more reasons that are responsible for change in land use pattern, অর্থাৎ আমাদের যে ল্যান্ড ইউজ প্যাটার্ন চেঞ্জ হচ্ছে তার জন্য কোন বিষয়গুলি, কোন রিজনগুলি রেসপন্সিবল। উপরের প্রশ্নের প্রেক্ষিতে একজন সামাজিক বিজ্ঞান শিক্ষক হিসেবে আপনি শিক্ষার্থীদের কোন দক্ষতা মূল্যায়ন করবে? শ্রেণীবিন্যাস করা, সাধারণীকরণ করা, অনুমান করা, প্রকল্পনা ও অনুমিত ধারণা গঠন। শ্রেণীবিন্যাস করছে যে তারা কোন কোন বিষয়ের জন্য ল্যান্ড ইউজ প্যাটার্ন চেঞ্জ হচ্ছে তার শ্রেণীবিভাগ করছে, ভালো। সাধারণীকরণ, সাধারণত কোন বিষয় আছে যার কারণে ল্যান্ড ইউজ প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে। শিক্ষার্থী এটা অ্যাজাম্পশন বা অনুমান করছে, সবচেয়ে ভালো। প্রকল্পনা এবং অনুমিত ধারণা গঠন করা, এর মাধ্যমে শিক্ষক
প্রত্যেকটা তথ্যের যাচাই করবে এবং যেটি পার্সপেক্টিভ ভিত্তিক মানে যেটি একদম সঠিক সেই সম্পর্কে অ্যাকিউরেসির উপর গুরুত্ব দিয়ে শিক্ষার্থী সঠিক উত্তরে পৌঁছে যাবে। অ্যাকিউরেসির উপর গুরুত্ব দিয়ে শিক্ষার্থী সঠিক উত্তরে পৌঁছে যাবে। ন্যাচারাল ভেজিটেশন অ্যান্ড ওয়াইল্ড লাইফ বিষয়টির সঙ্গে শিক্ষার্থীদের পরিচিতি করানোর জন্য কোনটি সর্বোত্তম শিক্ষণ পদ্ধতি হবে? বলছে বিষয়টির উপর একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা। প্রামাণ্য চিত্র মানে কি বলছে? বিষয়টির উপর একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা। আচ্ছা, একটা বিষয়টির প্রামাণ্য চিত্র প্রদর্শন করলো, ভালো বিষয়। একটি বন্যপ্রাণী অভয়ারণ্যে ভ্রমণ, একদম ঠিক। এম্পেরিক্যাল মেথডের এক্ষেত্রে প্রয়োগ করা হচ্ছে, মানে কি শিক্ষার্থী দেখে শিখছে, শিক্ষার্থী তার জ্ঞানেন্দ্রিয়ের মাধ্যমে শিখছে। যে শিক্ষা হচ্ছে যেটি হচ্ছে সব থেকে পজিটিভ মেথড, সব থেকে ভালো মেথড এক্ষেত্রে হবে একটি বন্যপ্রাণী অভয়ারণ্যে শিশুকে নিয়ে যাচ্ছ, সেখানে গিয়ে শিশু বিভিন্ন প্রাণীদেরকে দেখছে, তাদেরকে পর্যবেক্ষণ করছে এবং শিখছে। একজন বিশেষজ্ঞের বক্তৃতার জন্য আমন্ত্রণ জানানো, এখানে শিক্ষার্থী প্যাসিভ, এটা করা যাবে না, ঠিক আছে। পাঠ্য বই পড়া ও আলোচনা করা, এটা তো শিক্ষার্থী অ্যাক্টিভ মেনে নিলাম, কিন্তু এটার থেকে সব থেকে বেশি এটা কিন্তু সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট অপশন 2 হয়ে যাবে। পরের প্রশ্ন কি বলছে না, সামাজিক বিজ্ঞানের পাঠ্যপুস্তকে কার্টুনের ভূমিকা কি? কোনো ভূমিকা নেই, কার্টুন অপরিণত, একদম ভুল কথা। যদি ভূমিকা না থাকতো তাহলে বাচ্চাদের বই এত রং বেরঙের হতো না, ঠিক আছে। মূলত পাঠ্যপুস্তককে আকর্ষণীয় দেখানোর জন্য, ফাঁকা স্থান পূরণের জন্য এটা হতে পারে না। পাঠ্যপুস্তককে আকর্ষণীয় দেখানো আমাদের লক্ষ্য হতে পারে না। আমাদের লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীর কাছে কতটা আকর্ষণীয় হবে, শিক্ষার্থী বিষয়টা কতটা আকর্ষণ বোধ করছে সেটা। তাহলে এখানে পাঠ্যপুস্তকে গুরুত্ব দেওয়া হচ্ছে, শিক্ষার্থীকে নয়, এটা নয়। বিষয়টি একঘেয়ে হওয়ায় শ্রেণীকক্ষকে আনন্দদায়ক করে তোলা, তো শ্রেণীকক্ষকে আনন্দদায়ক করে তোলা, আচ্ছা চলো দেখছি। মৌলিক বিষয় উত্থাপন করে এবং শিক্ষার্থীদের সঙ্গে বিষয়টিকে সম্পর্কযুক্ত করে তোলে, একদম ঠিক। তোমাকে বলছে পরিক্রমণ গতি, এবং পরিক্রমণ গতি যখন বলছে তখন তোমার চারপাশে এরকম একটা ছবি এঁকে দিচ্ছে যে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে এবং পৃথিবী এভাবে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে এবং যে অংশ সূর্যের সামনে আছে সেই অংশ আলোকিত হয়ে যাচ্ছে, বাকি অংশ এভাবে অন্ধকার হয়ে যাচ্ছে। তখন কি করছে শিক্ষার্থী, যে পরিক্রমণ গতি পড়ছে এবং এই চিত্রটা দেখছে, তার সাথে নিজেকে অ্যাপ্রোপ্রিয়েট করতে পারছে, অর্থাৎ অপশন 4 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। বর্ণবৈষম্য প্রথা সম্পর্কে এ এবং বি বিবৃতিগুলি বিবেচনা করো। এটি বিভিন্ন ধর্মের মধ্যে বৈষম্য সৃষ্টি করত কিন্তু সকলকে ভোটাধিকার দিত, একদম ভুল। যখন তুমি দক্ষিণ আফ্রিকা সম্পর্কে পড়বে তখন দেখবে যে সেন্ট পিটারসন বলে একজন আছে যাকে পুলিশ গুলি করে হত্যা করছে। কারণ কি? কারণ তিনি বর্ণ বৈষম্যের শিকার হচ্ছে সেই সেন্ট পিটারসন, এবং সে যেহেতু তার ভাষা জুলু শিখতে চাইছে তাই তাকে হত্যা করা হচ্ছে। অর্থাৎ এখানে বর্ণের ভিত্তিতে বৈষম্য ছিল এবং যারা অশ্বেত ছিল তাদেরকে ভোটাধিকার দেওয়া হতো না। এটি বিভিন্ন বর্ণের মানুষের মেলামেশা বন্ধ করত, একদম সত্য, কিন্তু সকলকে সমান জনসাধারণের সুবিধা প্রদান করতো, একদম মিথ্যা। কোনো জনসাধারণের সুবিধা প্রদান করতো না। এই চ্যাপ্টারটা যখন পড়বে তখন তোমরা আরো দেখতে পাবে যে এক্ষেত্রে তাদের বাস ট্রেন আলাদা আলাদা ছিল শ্বেত এবং অশ্বেত লোকেদের জন্য, এবং তাদের যে বাস স্ট্যান্ড ছিল সেটাও আলাদা আলাদা ছিল। তাদের যে চিকিৎসালয় ছিল তা আলাদা আলাদা ছিল, এবং চিকিৎসালয়ে নিয়ে যাওয়ার জন্য যে অ্যাম্বুলেন্স ছিল সেই অ্যাম্বুলেন্সও আলাদা আলাদা ছিল। যেটা শ্বেত লোকেদের অ্যাম্বুলেন্স ছিল সেখানে সমস্ত প্রয়োজনীয় জিনিস থাকতো, কিন্তু যেটা অশ্বেত লোকেদের অ্যাম্বুলেন্স ছিল সেখানে কোনো প্রয়োজনীয় জিনিস থাকতো না। এবং সবচেয়ে উর্বর যে জমি সেটা শ্বেত মানুষদের জন্য নির্ধারিত ছিল, আর অশ্বেত মানুষরা পেত সবচেয়ে ঘাটিয়া জমি, অর্থাৎ সব থেকে খারাপ জমি, একদম বন্ধা জমিন যাকে আমরা বলতে পারি, যা থেকে ফসল ভালো হয় না, ফসল ফলানো ভালো সম্ভব নয়, সেরকম জমি তাদের জন্য নির্ধারিত ছিল। তাহলে অপশন এ অপশন বি দুটোই অসত্য। দেখো প্রথমগুলো তো সত্য, এটি বিভিন্ন বর্ণের মধ্যে বৈষম্য সৃষ্টি করতো এবং এটি বিভিন্ন বর্ণের মানুষের মধ্যে মেলামেশা বন্ধ করতো, কিন্তু পুরো কথা যখন আমরা পড়ছি তখন দুটোই অসত্য হয়ে যাচ্ছে। তাহলে এ শুধুমাত্র এ সত্য ভুল, শুধুমাত্র বি সত্য ভুল, এ বি উভয় সত্য ভুল, এ বি উভয় মিথ্যা সঠিক। বলছে নিম্নলিখিতদের মধ্যে কে গ্রাম পঞ্চায়েত
তে নির্বাচিত পদে অধিষ্ঠিত হন। তো নির্বাচিত পদে তারাই অধিষ্ঠিত হতে পারবেন যাদের জনগণ নির্বাচন করবেন বা গ্রাম সভা যাদের নির্বাচন করছেন। তো নির্বাচন কাদের করছেন? সরপঞ্চ, ওয়ার্ড সদস্য, সচিব, গ্রাম সভার সদস্য। দেখো সরপঞ্চ বা যাকে আমরা বলছি গ্রাম পঞ্চায়েত, ঠিক আছে। এবং প্রত্যেকটি ওয়ার্ড ছিল, সেই ওয়ার্ডের যে সদস্যরা তারা গ্রাম সভা কর্তৃক বা গ্রামের জনগণ কর্তৃক নির্বাচিত হচ্ছে। বাকি যিনি সচিব ছিলেন তিনি সরকারি অধিকারী ছিলেন। আর গ্রাম সভার সদস্য হতে গেলে নির্বাচিত হতে হয় না, গ্রাম সভার সদস্য হতে গেলে 18 বছর বয়স হতে হবে, গ্রামের ভোটার তালিকায় নাম থাকতে হবে, আর তার ভোটাধিকার প্রাপ্ত হতে হবে। এবং গ্রাম পঞ্চায়েত আমরা যদি দেখি তাহলে গ্রাম পঞ্চায়েত গঠিত হবে এই ওয়ার্ড সদস্য প্লাস সরপঞ্চ বা গ্রাম প্রধানকে নিয়ে গ্রাম পঞ্চায়েত গঠিত হবে। গ্রাম পঞ্চায়েত উত্তরদায়িত্ব থাকবেন কার প্রতি? গ্রাম সভার প্রতি। গ্রাম সভা কি না? একটি গ্রামের সমস্ত বয়স্ক লোকের সভা। এবং গ্রাম সভার সদস্য হতে গেলে কি যোগ্যতা থাকবে এখানে আমি বলে দিয়েছি, 18 বছর বয়স হতে হবে, ভোটাধিকার প্রাপ্ত হতে হবে, গ্রামের ভোটার তালিকায় তার নাম থাকতে হবে। এবং এই যে গ্রাম সভা এটি একটি বা একের অধিক গ্রাম নিয়ে গঠিত হতে পারে। পাটোয়ারি, পাটোয়ারির দায়িত্বের মধ্যে কোন কাজটি অন্তর্ভুক্ত? তো পাটোয়ারি হচ্ছে এটি বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে পরিচিতি। পাটোয়ারি বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে পরিচিতি। কোথাও তিনি লেখপাল, কর্মচারী, কানুনগো, আধিকারী, বিভিন্ন রাজ্যে তিনি বিভিন্ন নামে পরিচিতি। তো পাটোয়ারির কাজ কি না? পাটোয়ারির কাজ হচ্ছে এক হচ্ছে জমি পরিমাপ করা, জমি সম্পর্কিত যাবতীয় রেকর্ড রাখা, তৃতীয়ত কি বলা হচ্ছে না কোন ট্যাক্স কালেক্ট করা, চতুর্থত কি বলা হচ্ছে কোন সময় কোন ফসলের চাষ হচ্ছে তা সরকারকে জানানো। অনেক সময় হয় না গ্রামের কি দেখা যায় যে কৃষি জমিতে মানুষ পুকুর খুঁড়ে দিয়েছে বা একটি কৃষি জমিতে যে 3 বারের চাষ হচ্ছে তা নয়, অনেক কৃষি জমি আছে যে ক্ষেত্রে একবারও চাষ করা হচ্ছে, এক চাষি জমি। সেক্ষেত্রে কোন জমিতে কি চাষ করা হচ্ছে, কোন ঋতুতে কি চাষ করে হচ্ছে, এই সমস্ত বিষয়ে খোঁজ খবর রাখা কার না পাটোয়ারির দায়িত্ব। এবং পাটোয়ারির কাছে জমি মাপার জন্য একটি লোহার চেন থাকে। বিভিন্ন রাজ্যের ভিত্তিতে বিভিন্ন জেলার ভিত্তিতে তা আলাদা আলাদা হতে পারে। তো বলছে পাটোয়ারির কাজ করতে সাধারণ সম্পত্তি নির্মাণ রক্ষণাবেক্ষণ কাজ নয়, ভূমি উন্নয়নের জন্য কর্মসংস্থান প্রকল্প বাস্তবায়ন এটি নয়, অভিযোগ তদন্ত করে এবং জমি সংক্রান্ত বিরোধ প্রতিরোধ তার কাজ নয়, জমি পরিমাপ করা এবং নথি সংরক্ষণ করা এটি হলো পাটোয়ারির কাজ। তাহলে 117 নম্বর প্রশ্নে অপশন 4 রাইট অ্যান্সার হয়ে যাবে। স্থানীয় নগর প্রশাসনের কার্যপ্রণালী সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক? বলছে একটি পৌর কমিশনার যিনি তিনি বছরের বাজেট তৈরি করেন ও অনুমোদন করেন না, তিনি বছরের বাজেট তৈরি করতে পারেন না, অনুমোদন করেন, কারণ তিনি সরকারি অফিসার। তৈরি করার ক্ষমতা যিনি সেই ওয়ার্ড মেম্বার বা ওয়ার্ড কাউন্সিলরের থাকবে। কমিশনার ওয়ার্ড কাউন্সিলর দ্বারা নির্ধারিত হন না, সরকারি অফিসার হন। ওয়ার্ড কাউন্সিলররা প্রশাসনিক সমস্যার সমাধানের জন্য কমিটি গঠন করে, একদম সত্য, অপশন 3 রাইট অ্যান্সার। 119 নম্বর প্রশ্ন বলছে রাষ্ট্র যখন কোনো নির্দিষ্ট ধর্মকে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে প্রচার বা সমর্থন করে না তখন তাকে কি বলা হয়? তখন তাকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়। অর্থাৎ রাষ্ট্র কোনো ধর্মের প্রচার প্রসার করবে না, আবার কোনো ধর্মকে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে স্বীকৃতিও দেবে না, সেই রাষ্ট্রকে আমরা বলবো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। জেমস মিল ভারতের ইতিহাসকে 3টি পর্বে ভাগ করেছেন। তিনি ভারতের ইতিহাসকে হিন্দু কাল, মুসলিম কাল এবং ব্রিটিশ কাল, এই 3 ভাগে ভাগ করেছেন। এবং ব্রিটিশ কালকে তিনি কি বলছেন? আধুনিক যুগ। শিক্ষা, বিজ্ঞান, কলা, সংস্কৃতি সমস্ত বিষয়ে
বিকাশ লাভ করছিল ব্রিটিশ কাল। এই হিসেবে তিনি ভারতের ইতিহাসকে ভাগ করছেন। অর্থাৎ তার যে ইতিহাস, সেই ইতিহাসে ভারতের বৈচিত্র্য, ভারতের গৌরব সবকিছুকে হ্রাস করে দেওয়া হয়েছে এবং তিনি শুধুমাত্র জাতির ভিত্তিতে ভারতের ইতিহাসকে দেখেছেন। তাহলে জেমস মিল ভারতের ইতিহাসকে 3টি পর্বে ভাগ করছেন: হিন্দু কাল, মুসলিম কাল, ব্রিটিশ কাল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন।